গভীর সংকটে বস্ত্র খাত, বন্ড সুবিধা প্রত্যাহারে গড়িমসি, সব কারখানা বন্ধ হলে অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে তরুণরা। ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা ডিজিটালাইজেশনের বাস্তবায়ন নিয়ে হতাশা। নাগরিককে সরকারের কাছে আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি না কমায় অব্যাহত থাকবে সংকোচনমূলক ধারা, ভিন্ন মত পরিকল্পনা উপদেষ্টার। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। গভীর সংকটে বস্ত্র খাত, ভুলনীতি চক্রে বিপর্যস্ত দেশের স্পিনিং শিল্প, বন্ধ হয়েছে 7টির মতো কারখানা। হুমকির মুখে দেশীয় উৎপাদন। উদ্যোক্তারা বলছেন যে ভারত থেকে বন্ড সুবিধায় অবাধে আসছে সুতা। ডিবন্ড সুবিধা কার্যকর না হলে স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখা অসম্ভব। বন্ড সুবিধার বাতিল চেয়ে এনবিআর ইতিমধ্যে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু রহস্যজনক কারণে কার্যকর হচ্ছে না সেই সুপারিশটি। 10 থেকে 30 কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার না হলে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বিটিএমএ। স্পিনিং বা সুতা শিল্প বলা যায় অর্থনীতির স্পন্দন। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকা, যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ। টেক্সটাইল ও অ্যাপারেল খাতের 70% কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার অবিকৃত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে 60টি কারখানা। 25 টাকা লসে সুতা বিক্রি করতে করতে গত 2 বছরে আমাদের স্পিনিংগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে এবং ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি না। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা দেখেন, এটা সমাধান করেন। পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বড় কম্পিটিটর হয়ে যাচ্ছে এই টেক্সটাইল সেক্টরের জন্য। তারা তাদের সাবসিডি দিয়ে তাদের পণ্যকে বাংলাদেশে ডাম্পিং করতেছে, যাতে আমাদের টেক্সটাইল সেক্টর ধ্বংস হয়ে যায়। দেশের স্পিনিং শিল্প ধ্বংস করতে স্পষ্ট হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের ছক। ভারতে 30 কাউন্টের 1 কেজি সুতা উৎপাদন করতে ব্যয় হয় $2.93। দেশে উৎপাদিত এই সুতার দাম $2.85। কিন্তু সুতা শিল্পকে সুরক্ষায় ওই দেশের উদ্যোক্তাদের নানাবিধ সুবিধা দিয়েছে ভারত সরকার। এতে 30% পর্যন্ত সহায়তা পেয়ে 38% পর্যন্ত দাম কমিয়ে রপ্তানি করছে পার্শ্ববর্তী দেশ। হুমকির মুখে পড়েছে দেশীয় শিল্প, লাফিয়ে বাড়ছে আমদানি, রুগ্ন হচ্ছে স্থানীয় শিল্প। পার্শ্ববর্তী দেশটা টোটাল সুতা এক্সপোর্টের 48% এই দেশে এক্সপোর্ট করে। তাহলে একটা পার্টিকুলার প্রোডাক্ট আমাদের একটা পার্টিকুলার দেশের উপরে টোটাল ইম্পোর্ট বেসড হয়ে যেতেছে। এবং আজকের এই সময় যদি লোকাল মিলগুলা পরে সক্ষমতা হারায়, তাহলে এই দেশ যখন দেখবে যে এই দেশে এটার কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি নাই, না প্যারালাল ইন্ডাস্ট্রি নাই, তখন আপনার অবস্থাটা কি হবে? উনি কি এই প্রাইজে সুতা পাবেন? একক দেশ নির্ভরতা টিকিয়ে রাখতে চলছে নানা ষড়যন্ত্র। কালোবাজারে বিক্রি হচ্ছে বন্ড সুবিধায় আনা সুতা, শক্তিশালী হয়েছে সেই সিন্ডিকেটও। 45 বছর ধরে সুতা আমদানিতে বিদ্যমান বন্ড সুবিধা। দীর্ঘ এই সময়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়লেও শিল্প সুরক্ষায় তেমন দৃষ্টি দেয়নি বিগত সরকার। বন্ডকে নিয়ন্ত্রণ করেন যাতে আমার দেশীয় ইন্ডাস্ট্রি গ্রোথ করে। আর ডিবন্ডিং করার কারণে যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা বন্ডের সুতা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে, তাদের কোনো প্রবলেম হবে না। বাট যারা লোকাল বাজারে কালোবাজারি করে, তাদের হয়তো একটু বেশি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। এই বন্ডের সুতা বিক্রি হচ্ছে আর আমার মিলের সুতা গোডাউনে পড়ে পড়তেছে। বিরাট একটা চক্র আছে যারা এই বন্ডের সুতার অপব্যবহার করতেছে। ডিবন্ড যখন করবেন তখন এই কাউন্টের সুতার তো বন্ড ডিউটি দিয়ে তাকে ইম্পোর্ট করতে হবে, তাকে এক্সপোর্ট করতে হবে ডিউটিটা ফেরত পাওয়ার জন্য। আর যদি এক্সপোর্ট না করেন তাহলে ডিউটি ফেরত পাবেন না। তাহলে যিনি অসাধ্য চিন্তা করে সুতাটা আনতো, তারটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক। স্থানীয় শিল্প সুরক্ষায় সুতার বন্ড সুবিধা বাতিল করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সেই সুপারিশ কার্যকরে এনবিআর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু অদৃশ্য হস্তক্ষেপে কার্যকর হচ্ছে না সিদ্ধান্ত। ক্লোজারের দিকে চলে যায়, তাহলে ব্যাংকের এনপিএল এর পরিমাণ কি হবে?
রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের ঘোষণায় আতঙ্কগ্রস্ত কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, বন্ড সুবিধায় সুতা আমদানি বন্ধ না হলে কয়েক লাখ মানুষ বেকার হয়ে পড়বে। একটি দেশের কাছে জিম্মি হয়ে পড়বে সুতার বাজার। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন স্পিনিং মিলের কর্মকর্তা কর্মচারীরা। জানিয়েছেন, টেক্সটাইল শিল্প সংরক্ষণে সরকার আন্তরিক না হলে হুমকিতে পড়বে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। পোশাক খাতে নার্ভ সেন্টার স্পিনিং শিল্প প্রতি বছর উৎপাদন হয় প্রায় 1.5 কোটি স্পিন্ডল, কিন্তু কয়েক বছর ধরে উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা উদ্যোক্তাদের। মরার উপর খাড়ার ঘা, ভারত থেকে বন্ড সুবিধায় সুতা আমদানির সুযোগ। দেশীয় শিল্প সংরক্ষণে গেল ডিসেম্বরে 10 থেকে 30 কাউন্টের কটন সুতা আমদানিতে এই সুযোগ বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সেই সিদ্ধান্ত আজও আলোর মুখ দেখেনি। এদেরকে নিয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছি যে এর প্রতিবাদে 1 ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দেয় টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন, আর তাতেই বিপাকে কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সংবাদ সম্মেলন করে তারা জানান, কারখানা বন্ধ হলে বেকার হয়ে পড়বে 2 লাখ কর্মকর্তা কর্মচারী, 8 লাখ শ্রমিক ও তাদের পরিবার। স্পিনিং ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে উল্লেখিত কর্মকর্তা কর্মচারী শ্রমিক বেকার হয়ে যাবে। উক্ত সংখ্যক চাকরিজীবী বেকার হয়ে গেলে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। বন্ডের দোহাই দিয়ে এই দেশের অসাধু অনেক ব্যবসায়ী তারা চোরাচালান করে লোকাল মার্কেটে, ফ্যাক্টরিতে, বিভিন্ন জায়গায় সুতা পাওয়া যায়, বিক্রি করে ফেলা। তার মানে আমাদের স্থানীয় পর্যায়ে যে ফ্যাক্টরিগুলো আছে তারা তাদের সুতাটা বিক্রি করতে পারে না। বলা হয়, স্পিনিং শিল্প সুরক্ষায় অন্তত 2 বছরের জন্য 10% প্রণোদনার প্রয়োজন। পোশাক ও নিট শিল্পের সংকট সমাধানে বন্ড সুবিধার আলাদা নীতিমালা প্রণয়নের পরামর্শ কর্মকর্তাদের। দাবি, চলমান ফ্রি অফ কস্ট FOC সুবিধা চালু থাকলে ধ্বংস হয়ে যাবে দেশীয় টেক্সটাইল শিল্প। 20 থেকে প্রতি সর্বোচ্চ 50% ইফিসিয়েন্সিতে বিভিন্ন মিল চলে। কারণ গত 2 বছরে তাদের ক্যাপিটাল লস করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন তাদের তোলা কেনার টাকা নাই, স্পেয়ার পার্টস কেনার টাকা নাই, বাধ্য হচ্ছে তারা প্রোডাকশন কমানোর জন্য। তো এই প্রোডাকশন যদি দিন দিন কমতে থাকে, আলটিমেটলি তাদের ওভারহেডের উপর এটা হিট করতেছে। তো আমি জানি না আর কতদিন তারা এভাবে চালাতে পারবে। চলমান সংকট সমাধানে টেক্সটাইল, পোশাক, নিট ও সরকারের সমন্বয়ে কমিশন গঠনের দাবি স্পিনিং কর্মকর্তা কর্মচারীদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এই সংক্রান্ত কিছু বাস্তবায়ন করা হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেসব মানুষের আয়ত্তে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই সময় বলেছেন, তরুণরাই বাংলাদেশের নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তরুণরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। এই শক্তিকে কাজে না লাগাতে পারার হতাশাও প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। এই সময় জুলাই অভ্যুত্থানের সময় কথা স্মরণ করে ডক্টর ইউনূস আরও বলেছেন যে শুধু ইন্টারনেট বন্ধের কারণে পতন ঘটেছে মহাপরাক্রমশালী সৌর শাসকের, পালাতে বাধ্য হলো তৎকালীন সরকার। আজকে যে প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একমাত্র কারণ হলো নাগরিককে সরকারের কাছে আসতে না হলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কাজেই যত প্রযুক্তি আমরা বলি, যত আশ্বাস দিই, সেটা বাস্তবে আসতে হবে। কৃষকরা অর্থনীতির মেরুদণ্ড হলেও তাদের ক্ষতি পোষাতে প্রণোদনা এবং ঋণ দিতে চাইলে নানা বাধা আসে, এমনটা জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অথচ বড়লোকরা প্রণোদনা এবং ঋণ খুব সহজেই পেয়ে যায়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত 2050 সালে বাংলাদেশের কৃষি বিষয়ক জাতীয় কর্মশালায় তিনি এই মন্তব্য করেছেন। উপদেষ্টা এই সময় বলেছেন যে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে, নতুবা কৃষিতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। তিনি জানিয়েছেন, দেশে জনসংখ্যা বেশি, জমি কম। এই চ্যালেঞ্জ নিয়ে কৃষি 2050 সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কর্মশালায় কৃষি সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়া বলেছেন যে কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবন ভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করতে আউটলুক 2050 ভিশন নেওয়া হয়েছে, যা কৃষক এবং কৃষির অগ্রগতিতে
উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। প্রণোদনা দিতে যান, সব বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বাধা আসবে, কিন্তু বড় লোকদের মাথায় যেসব প্রণোদনা দিতে যাবেন সেসব কোনো অসুবিধা। ব্যাংকের লোন নিয়ে রাখতে ইন্টারেস্ট দিবে না, মাফ করে দিবেন, কিন্তু কৃষকের প্রণোদনার সময় কিন্তু আপনারা দেবেন না। ইন্টারেস্ট 10% থেকে 2% দিয়ে মাপ পেয়ে চলে যাবে। এইগুলির দিকে আপনারা খেয়াল করবেন। নিজেদের উৎপাদন করতে হবে এবং এই উৎপাদন দিয়েই কিন্তু লোকজনদের খাওয়ায় রাখতে হবে। খুব শিগগিরই ঘোষণা করা হবে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না কমাতে অব্যাহত থাকবে সংকোচনমূলক নীতি। বিনিয়োগ বাধাগ্রস্ত হলেও কমানো হচ্ছে না নীতি সুধার। সরকারি ঋণের লক্ষ্য কিছুটা কমানো হলেও অপরিবর্তিত থাকবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। তবে উৎপাদনশীল খাতে ঋণের গতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরাও বলছেন যে উচ্চ মূল্যস্ফীতিতে ঋণের সুধার কমিয়ে ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে অর্থের যোগান নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2004-এ 3 দফা বাড়ানো হয় নীতি সুধার। 1.5 বছর ধরে অবস্থান করছে 10% ঘরে। এতে বেড়েছে ব্যাংক ঋণের সুধার, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ঘোরাফেরা করছে 6 থেকে 6.5% ঘরে। এমন বাস্তবতায় নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। গত 2 মাস ধরে উল্টো বাড়তে শুরু করেছে। তাই নতুন মুদ্রানীতিতেও নীতি সুধার না কমানোর আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে ব্যর্থ হয়েছি। পুরোপুরি ব্যর্থ বলবো না, কমেছে, কিন্তু যে হারে কমার আমাদের টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পারিনি এবং মান টু মান কম্পেয়ার করলে সামান্য কিছু বেড়েছে। আমরা ধারণা ছিল, আশাবাদী ছিলাম যে 7.5 থেকে 7.5-এর মধ্যে নামিয়ে আনতে পারবো। এটা নামিয়ে আনলেই আমরা পলিসি রেট নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব, কিন্তু যেহেতু এটা অ্যাচিভ করা সম্ভব হয়নি, তা ধারণা করা হচ্ছে পলিসি রেটে আপাতত হাত দেওয়া হবে না। অর্থনীতিবিদরাও বলছেন উচ্চ সুদহার বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের উপর। তারপরও এখনই নীতি সুদহার কমানো হলে মূল্যস্ফীতি আবারও 2 অঙ্কের ঘরে চলে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। সুদের হারটা যদি আমরা আগে আরও নিচে নামিয়ে আনতাম, তাহলে আবার অবস্থা আরও বেশি খারাপ হতে পারত। এইটা আমরা একটা সিচুয়েশনের মধ্যে এখন আছি, যেখানে অনেকটা বাংলাদেশ ব্যাংকও হয়তো তারা চিন্তা করছে যে অপশনগুলো তাদের হাতে কি আছে। কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংককে অনেক বেশি রক্ষণশীল হতে হয়, বিশেষ করে যখন মূল্যস্ফীতির মতো অবস্থা তাদেরকে চিন্তা করতে হয়। নীতি সুধার কমিয়েও আনতে চায়, তার একটা খুব সুফল এখন পাওয়া সম্ভব নয়। এই কারণে নয় যেহেতু সামনে নির্বাচন, এখন যদি সুদের হার কমেও আসে, ব্যবসায়ী কিন্তু আপনার ঋণ গ্রহণে আগ্রহী হবে না, বিনিয়োগেও আগ্রহী হবে না, কারণ তারা অপেক্ষা করবে নির্বাচনটা হওয়ার পরে যে সরকার যে আসবে সেই সরকার কি নীতিগুলো গ্রহণ করছে তার বিবেচনায় তখন তারা সিদ্ধান্ত নেবে। নীতি সুধার কমানো না হলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সামষ্টিক অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনো পর্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সংকোচনমূলক মুদ্রানীতি ধরে রাখার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরবর্তী সরকারের চ্যালেঞ্জ নিয়ে ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা এ সময় বলেছেন যে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমছে, এজন্য নীতি সুধার বাড়িয়ে না রেখে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন তিনি। উন্নয়ন বাজেটের জন্য বৈদেশিক অর্থায়ন সংগ্রহ করতে ঋণের ফাঁদে পড়তে হয়, এখান থেকে বেরিয়ে আসতে রাজস্ব আয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেছেন যে জ্বালানি খাতে সক্ষমতা কাজে লাগাতে না পারায় সমস্যা সহজেই দূর হবে না। পরে ইআরএফ সদস্য সন্তানদের বৃত্তি প্রদান করেন পরিকল্পনা উপদেষ্টা। ধরে আসছেন যে 10%-ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই, 10% নীতি সুদের কোনো তাৎপর্য নাই। আমাদের যে মনিটারিস্ট পলিসি, সুদ বাড়িয়ে রাখলে ঋণ প্রবাহ কমিয়ে
মূল্যস্ফীতি কমিয়ে রাখা যাবে, এটার অত প্রয়োজন এখন আর নেই। বন্ধের তালিকায় থাকা 5 আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় দরপতন। দেশের 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে 3টি প্রতিষ্ঠানকে সূচকে উন্নতির সুযোগ দিয়ে বাকি 6টিকে অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধের তালিকায় থাকা 6টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ওই 5টি প্রতিষ্ঠানেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দরপতন হয়েছে। বিপরীতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাওয়া 3টির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় বেড়েছে। দীর্ঘ সময় ধরে বন্ধ হওয়ার আলোচনায় থাকা কোম্পানিগুলোর মধ্যে অ্যাভিভা ফাইন্যান্স ছাড়া বাকি 8টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। চূড়ান্ত বন্ধের তালিকায় রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফরেস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ইন্টারন্যাশনাল লিজিং। 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। মূলত বৈশ্বিক অস্থিরতার কারণে স্বর্ণের দাম বাড়ায় মার্কিন মুদ্রার এই বড় দরপতন। 1,03% বেশি বেড়ে প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়াই আউন্স প্রতি $5,200 ঘর। বিশ্লেষকদের মতে মার্কিন মুদ্রার সাথে বিপরীতমুখী প্রবণতা ডলারে, আর তাই স্বর্ণের দাম আরও বাড়লে কমবে ডলারের মান। বলা হচ্ছে মার্কিন ডলার এখন আস্থার সংকটে ভুগছে। দাম সর্বনিম্ন হওয়াতে এই মুদ্রা বিক্রির চাপ বেড়েছে, অনিশ্চয়তায় পড়েছেন বিনিয়োগকারীরা। যদিও মান কমলেও ডলারের দামকে দারুণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।